এটা একটা এক্সাম্পল হয়ে গেল। কি এক্সাম্পল? আমার ফট করে রিয়েলাইজ করলাম, মানে কুর্তি রেকর্ড করছে, আমি রেকর্ড করছি কি করছি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তারপরে ভাবলাম যে পরে করব, এটা এখন ক্লাসের মোমেন্টাম নষ্ট করা যাবে না। কিন্তু তারপরে দেখলাম না, আই শুড ডু ইট নাও। তেমন ভালো কাজে আসলে রোধা যাবে না, ইনস্ট্যান্ট সেটাকে ওয়ার্কআউট করতে হবে। ঠিক আছে? তা এখান থেকে আমরা কী শিখলাম? মোটর সেন্সারি কোঅর্ডিনেশন। আমাদের দুই রকম নার্ভ আছে, একটা হচ্ছে মোটর নার্ভ যেটা দিয়ে অ্যাক্টিভিটি করি, আর একটা হচ্ছে সেন্সারি নার্ভ। এই যে কিছু আলো আসছে চোখে, সেই সিগন্যালটা ব্রেনে যে নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে সেন্সারি নার্ভ। এবার আমি কাজ করার জন্য ব্রেন আমার হাতকে বলছে যাও হাতটা, এটা হচ্ছে মোটর নার্ভ এই সিগন্যালটা নিয়ে যাচ্ছে হাতের মাসেলে। এই দুটোর মধ্যে যাতে কোঅর্ডিনেশন আসে, হ্যাঁ, যেটা আমি ভাবনা চিন্তা দুটো একসাথে, দুটোর মধ্যে কোঅর্ডিনেশন আসে। এটা এই মোটর সেন্সারি, আজ আমরা যখন শৈলমার এক্সাম্পলে সিস্টেমের কথা বলেছিলাম, এই সিস্টেমটাকে এমন করতে হবে যাতে খুব অ্যালার্ট হয় সবসময়। এটা হয়ে গেল 12 নম্বর বাণী। ভালো ভাবটা এলেই মনে রুধিস নাকো ওরে, কাজে তারে ফুটিয়ে তুলিস শীঘ্র সামাল করে। এর পরের বাণীটা আসছে, আলস্যেরই সম্বন্ধী হয় দীর্ঘসূত্রী অজগোসাই, কাজ নষ্টের গুরু ঠাকুর এর মতো আর কেহই নাই। এটা একটু সার্কাজম করে বলা হয়েছে। আলস্যেরই সম্বন্ধী হয় দীর্ঘসূত্রী অজগোসাই, কাজ নষ্টের গুরু ঠাকুর এর মতো আর কেহই নাই। যে আলস্য মানে আইডলনেস মানে বোঝাতে হবে না, যে আলসে বা আলস্যকেই আইডলনেস বলে। আর যে আলসে তাকে আইডল বলে। আইডিয়াল না, কিন্তু আইডিয়ালি। আইডল আর দীর্ঘসূত্রিতা হচ্ছে একটা কাজ মাথায় আসলো, হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন, যে এখন যদি কিছু করতে ইচ্ছা হয়, আমি বললাম এখন করব না, পরে করব, এই ব্যাপারটা। এইটা কিন্তু প্রথম সিম্পল লাগতে পারে, বাট ইভেনচুয়ালি এটা কিন্তু একটা সিনড্রোমে পরিণত হয়। এটা একটা রোগ। আমি এখন করব না, পরে করব, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের একটা হ্যাবিট, খুব বাজে হ্যাবিট হয়ে যায়। আর এটা আমাদের এফেক্ট তো করেই। এরপরে যখন মন এটাকে একটা সুপার পাওয়ার হিসাবে নিয়ে নেয়, তখন ঠিক সেই কাজগুলোতেই দীর্ঘসূত্রিতা করে যেটাতে মন চায়। আমার কাজগুলোতে, মানে ও যেটায় ওর লাভ হবে সেগুলোতেও দীর্ঘসূত্রিতা করে না। রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে একটা ফুচকা বিক্রি হচ্ছে, ওখানে দীর্ঘসূত্রিতা কাজ করবে না, ওখানে মনে হবে ইনস্ট্যান্ট খেয়ে নিই। কিন্তু আমি যখন একটা ভালো কাজ করতে যাব, ওটার জন্য দীর্ঘসূত্রিতা করবে। এরকমভাবে মন লাইফকে একদম হেলিশ ওয়েতে নিয়ে চলে যাবে। তাই বলছে এটা কত ইম্পর্ট্যান্ট দেখেন, খুব বেসিক জিনিস, কিন্তু এখানে একটা সাইকোলজিক্যাল রিলেশন দেখানো হয়েছে যে আইডলনেস বা আলস্য হচ্ছে দীর্ঘসূত্রিতার সম্বন্ধী, রিলেটিভ। দীর্ঘসূত্রিতা যদি আমার নাও থাকে, কিন্তু আমি যদি আলসে হই, তাহলে দীর্ঘসূত্রিতা আমার আসবেই, কারণ সম্বন্ধীর বাড়িতে সম্বন্ধী বেড়াতে যায়। ঠিক তেমনই আমার যদি দীর্ঘসূত্রিতা থাকে, আলসেমি আসবেই, আর আলসেমি থাকলে দীর্ঘসূত্রিতা আসবেই। আর যে কোনো কাজই করি না কেন, সেই কাজ নষ্ট করার গুরু ঠাকুর হচ্ছে হি ইজ দ্য হেড, হবেই কাজটা নষ্ট কোনো না কোনোভাবে। তাই আইডলনেসকে কিন্তু আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারবো না। এই বাণীটার থেকে আমরা যেটা জানতে পারলাম, নো টু আইডলনেস। এখানে কিন্তু প্রোক্রাস্টিনেশন করতে তো বাজে আমরা জানি, কিন্তু ধরেন তাও দেখবেন আমরা প্রোক্রাস্টিনেশন মারতে পারি না। কেন জানেন? কারণ আইডলনেসকে আমি বাড়িতে জায়গা দিয়ে রেখেছি। আমি মশা ঢুকতে দেব না বলছি, কিন্তু জানলা খুলে রাখছি। আমি যতই অল আউট জ্বালাই, জানলা দিয়ে ঢুকবেই মশা, তাই না? তাই কাজ নষ্টের গুরু ঠাকুর। আমি ঢোকানোর ব্যবস্থা করি, আমি ঘর নোংরা রাখি যেখানে মশা ঢুকে থাকতে পারে।
আমি গুরু ঠাকুরকে ঘরে রেখে দিয়েছি, যাকে ধরার যার সম্বন্ধী এমনি হলেই চলে আসবে। তেমন আলসেমিকে বাদ দিতে হবে। প্রোক্রাস্টিনেশনের সাথে আমরা পরে ফাইট করে নেব। আপাতত আইডেল থাকা যাবে না। ও ভাল লাগছে না, চাদর মুড়ি দিয়ে শুই একটু কিছুক্ষণ, তখন একটু মাঝে মধ্যে মনে আসবে যে এরম এরম ফাইট করতে হবে। আচ্ছা না, উঠি তো, যাই হেঁটে আসি। এমনি হেঁটে আসতে হবে। একটু নাম করি তো বসে, এমনি। ঠাকুর এরকম করতেন। ঠাকুর একবার কুষ্টিয়া যাওয়ার কথা ছিল, হঠাৎ মনে হলো খালি পায়ে কুষ্টিয়া যাব, হেঁটে অনেক দূর। আর তখনই মন বলল যে না না না, এইসব সম্ভব নাকি। তখন ঠাকুর, আরে কেন কেন সম্ভব না? আর সম্ভব কি না অসম্ভব সেটা আমি বুঝবো। ভয় আমাকে কেন জ্ঞান দেবে? আমি ভয়ের কথা কেন শুনবো? আমি মনের কথা কেন শুনবো? ও আমাকে জ্ঞান দেওয়ার কে? যেই এটা আসলো, ঠাকুর খালি পায়ে হাঁটা দিল ওই তাতা পোড়া রোদ্দুরের মধ্যে। সে হেঁটে যেতে 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 পায়ের তলায় ফোসকা পড়ে গেল, তাও গেল, আমি যাবই, ধরেছি যাবই। এটা এক্সট্রিম, এটা করতে বলা হচ্ছে না, কারণ ঠাকুর ওখানে বলেছেন শীঘ্র সামাল করে, সামালটাও দরকার যাতে এটা আবার নেক্সট কাজকে ডিস্টার্ব না করে। বাট ঠাকুর এরকম এক্সট্রিম ছিলেন, যা করতেন সেটাই। তিনি খালি পায়ে গেলেন, পা ফোসকা পড়ে একদম পচে গলে গেলেও কিছু এসে যায় না। আবার বললেন ফিরে আসতে পারবো? তখন না না, পায়ের ওপর অত্যাচার হয়ে গেল। তখন মনে হয় মনকে এটা বলার, হু আর ইউ টু গিভ মি জ্ঞান মাইন্ড, আমি ডিসাইড করব। আবার ওই পা নিয়েই আবার হেঁটে হেঁটে ব্যাক করলো। এরকম অজস্র ঘটনা আছে ঠাকুরের। তেমন মাঝে মাঝে নিজের মাইন্ডকে চ্যালেঞ্জ করতে হবে। এই চ্যালেঞ্জটা প্রোক্রাস্টিনেশনকে মারার জন্য না। প্রোক্রাস্টিনেশন ইজ দ্য সিমটম, ওটা রোগের সিমটম। ওটা গা গরম হওয়া, জ্বরে যেরকম হয়, কিন্তু গা গরমের জন্য জ্বর না, জ্বর ঠান্ডা লেগে হয়, তার একটা সিমটম হচ্ছে ওটা গা গরম হওয়া, কারণ বডি ফাইট ব্যাক করছে। প্রোক্রাস্টিনেশন ইজ দ্যাট সিমটম। আর আইডলনেস হচ্ছে ওর সম্বন্ধী। ওই আইডলনেস আছে, ওই আলসেমি, 5 মিনিট আমি বিশাল কাজ করি, খুব ভালো, হ্যান ত্যান, ওগুলো আলাদা কথা। কিন্তু আইডলনেস থাকলে সেটা অন্যভাবে দেখা দেয়। আমার লাখ গুণ থাকুক সেটা আলাদা ব্যাপার, আর এই আইডলনেস আলাদা ব্যাপার। দুটোকে এক করা যাবে না, নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। ইচ্ছা করছে আর একটু 5 মিনিট, না, এটা আমার মন বলার কে? আমি বুঝবো। মাই মাইন্ড ক্যান নট ডিসাইড দিস। আমি বুঝবো। আমি উঠে দৌড়ে আসি, তারপরে আমার ইচ্ছায় এসে আমি শোবো, আমার ইচ্ছায় আমি সারাদিন ঘুমিয়ে থাকবো না থাকবো আমার ব্যাপার। আমরা সব জায়গায় ইন্ডিপেন্ডেন্সের বড় বড় জ্ঞান দিই, কিন্তু মাইন্ডের থেকে ইন্ডিপেন্ডেন্সের জ্ঞানটা আমরা দিই না। কারণ আমরা ভেবে বসে আছি মাইন্ডটা আর আমি সেম। মাইন্ডটা আমি সেম না, মাইন্ড ইজ আ ইনস্ট্রুমেন্ট, মাইন্ড ইজ মাই ইনস্ট্রুমেন্ট। আমি সেটাকে ব্যবহার করব। আমাকে বললে, মাইন্ড আমাকে যদি বলে একটু শুই, ও বলার কে? আমি ডিসাইড করব শোয়া কি দরকার কি দরকার না। যখন শুতে ইচ্ছা করবে না তখনও আমি শোবো, আমার ইচ্ছা, নট মাইন্ডের ইচ্ছা। এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। আর এর জন্য নেক্সট গুণটা খুব ইম্পর্ট্যান্ট। ঠাকুর বলছেন, অন্তরায় খতিয়ান যার যত জ্যান্ত, সিদ্ধির চাহিদাটি তার তত ক্ষান্ত। খতিয়ান মানেটা কি দেখো তো কুট্টিমা, সবাই খোঁজো। পরাগ, খতিয়ান মানে দেখে জানা। পরাগ আছে নাকি আজকে? পরাগ দেখো, পরাগ দাস, খুঁজে পাঠাও। মাইক আনমিউট করে বলো খতিয়ান মানে কি। হ্যালো, হ্যালো, তুমি কি অডিবল? মুখে বলো, মুখে বলো। খতিয়ান মানে খাতা দেখাচ্ছে, ঠিক আছে, রেকর্ড। দেখি পরাগ কি বলে, দেখি পরাগ কি বলে। মানে বলার মতো অবস্থায় নেই নাকি? কুট্টি বল। আগে রেকর্ড আসছিল, মানে খাতা।
খাতা ওই পাশে ফুল না খাতাই বাবা। খতিয়ান, ওটাই খতিয়ান। তাহলে অন্তরায় খতিয়ান যার যত জ্যান্ত, সিদ্ধির চাহিদাটি তার তত ক্ষান্ত। অন্তরায় খতিয়া, অন্তরায় মানে কি জানিস তো? অন্তরায় মানে বাধা, অবস্টাকলস। অবস্ট্যাকলস। তাহলে অবস্ট্যাকলস মার্ক করা আর লিখে রাখা, পয়েন্ট আউট করে রাখা যে কে কোথায় কখন কিভাবে এসে আমার কাজ ডিস্টার্ব করতে পারে। ইট ক্যান বি মাই আইডলনেস, এটাকে অনেক সময় বলা যায় সেলফ অ্যানালিসিস নোটবুক, যে আমার কোন কোন হ্যাবিটগুলো আমায় ডিস্টার্ব করতে পারে। আর এটা হচ্ছে ইন্টারনাল অবস্ট্যাকলস, ইন্টারনাল অন্তরায়, অন্তরের অন্তরায়, আবার হয় বাইরের অন্তরায়। বাইরে কার সাথে ঝামেলা লাগতে পারে, কি ঝামেলা করতে পারে, মশা এসে কাজ ডিস্টার্ব করতে পারে, না ওই বন্ধুর সাথে বেশিক্ষণ কথা বললে আমার অ্যাটেনশান ডেফিসিট হতে পারে, কি ব্যাপার, এই অন্তরায়গুলোকে লিখে রাখা। লিখে রাখা মানে ফিজিক্যালি লিখে রাখা আর মার্ক করে রাখা, আসলে লিখে রাখাই বলা হচ্ছে। খতিয়ান আগে হতো জমির দলিল, যেরকম হয় দলিলের জমির খতিয়ান, ওরকমভাবে মূল্যায়ন হবে কি? মূল্যায়ন, ওটা একেবারেই মূল্যায়ন, এবং লিখে মূল্যায়ন মানে মূল্যায়ন মানে ঠিক নোট করে রাখা। খতিয়ান হচ্ছে নোট করে রাখা, আমি নোট করে রাখি আমার সমস্যাগুলো, আমি রেগে যাই, এটা আমি নোট করে রাখি। দেখবে আমার মন এত বদমাইশ, মন কিন্তু অ্যালাউ করবে না এসব। বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই পরাগ ভাই, কোনো অসুবিধা নেই। তো মন অ্যালাউ করবে না, মন বেশি স্মার্ট সাজবে, লেখার কি দরকার, আমি মনে রাখতে পারি, এইসব বড় বড় খেলা খেলবে। আর যে ওভার স্মার্টনেসটা দেখাবে সেই তত বড় বোকা। সে যতটা ওভার স্মার্ট সে ততটা বোকা। আমার বেলাও তাই, আমার সাথেই তাই হয়েছে। যে রবীন্দ্রনাথ টেগর হলেও সেও রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লিখে রাখতেন এসব। তাই বলছেন ঠাকুর, যার অন্তরায়গুলোকে, নিজের কাজের অন্তরায়কে লিখে রাখে, মার্ক করে রাখে। আপনি কখনো ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ডায়েরিটা দেখবেন, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে লিখে রাখতেন। যদিও এই ডায়েরিতে কিছু নেই, ইনকমপ্লিট, অনেক আরও আছে। হ্যাঁ, তো ওই অন্তরায়গুলোকে লিখে রাখা ইজ এ ভেরি গুড হ্যাবিট। এবং বলছেন যার এই হ্যাবিটটা যত জ্যান্ত, তার সিদ্ধির চাহিদাটা ততটা ক্ষান্ত। তার যে চাহিদাটা আছে টু অ্যাকমপ্লিশ সামথিং, কোনো কাজে সিদ্ধকাম হওয়া, সেই চাহিদাটা ততটা পূর্ণ হয়েছে। তাই এইখান থেকে আমরা, এই বাণীটার থেকে আমরা জানতে পারলাম যে অ্যাভয়েডিং অবস্ট্যাকলস বা রাইটিং অবস্ট্যাকলস। তাহলে আজকে 9 থেকে 14 অবধি পড়লাম, আরও তো প্রচুর আছে। আমরা যেটা আমাদের যেটা সেটা যে প্রথম যেটা বাণীটা পড়লাম সেটা থেকে শিখলাম সিকোয়েন্স আর প্রায়ার অ্যারেঞ্জমেন্ট। তারপরে জানতে পারলাম ফার সাইটেডনেস, দূরদর্শিতা। তারপরেরটার থেকে জানতে পারলাম ইন্টারঅ্যাকশন করব কীভাবে মানুষের সাথে, ম্যানেজমেন্ট ফর মাই ওয়ার্ক। তারপরে জানতে পারলাম মোটর সেন্সরি কোঅর্ডিনেশন ফর মাই ওয়ার্ক। তারপরে জানতে পারলাম আইডলনেসকে বর্জন করতে হবে, মানে আলস্যকে বর্জন করতে হবে। তারপরে জানতে পারলাম যে আমার অবস্ট্যাকলসগুলো লিখে মার্ক করে রাখতে হবে, কে আমার কোথায় কিভাবে কাজটা পণ্ড করতে পারে। এই 6টা জিনিস আজকে আমরা এখান থেকে শিখতে পারলাম। এবার এটাকে আমরা নিজস্ব সিচুয়েশানের সাথে অ্যাডাপ্ট করে আমরা এটাকে অনেকভাবে, অনেক রকম পারমিউটেশন কম্বিনেশন করে অনেক জায়গায় নিয়ে যেতে পারবো। এইটাই ছিল মোটামুটি আজকের পিকচার। আশা করি এখন 10:50 বাজেনি এখনও, উই আর 1 minute অ্যাহেড। তাই ইন নেক্সট 10 minutes উই উইল ডু দ্য ডিসকাশন, কোয়েশ্চেন আনসার ডিসকাশন। কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ বল, আনমিউট করে বলতে পারিস। আজকে এই 14th প্যাসেজ তার কনটেক্সটে ক্ষান্ত মানেটা আরেকটু ক্ষান্ত মানে, এক্সপ্লেন করলো। ক্ষান্ত মানে ধর, ক্ষান্ত মানে থেমেছে, মানে নির্বাণ প্রাপ্ত। বলে না, আমার প্রচণ্ড তৃষ্ণা হচ্ছে, ছটপট করছি, এবার এক ঢোক জল খেয়ে আমি ক্ষান্ত হলাম।
আমার তো মনে হয় ওটাই, যে আমার যে সিদ্ধির একটা তৃষ্ণা আমাদের সবার মধ্যে একটা রয়েছে, যে সেটেল হওয়ার, একটা কাজটাকে সেটেল করা। যে যত আমরা কোনো না কোনো সিদ্ধি, কোনো কিছুতে সিদ্ধকাম হওয়ার জন্য, সেটেল হওয়ার জন্য আমরা স্টেবিলিটি খুঁজছি। আর নানা বাধা এসে আমার সেই আমি আর আমার গোলের মাঝখানে নানা বাধা এসে ডিস্টার্ব করছে। তাই যার অন্তরায় খতিয়ান দেখা গেছে, স্টাডিজ বলছে যে যার অন্তরায় যতটা অন্তরায় মার্ক করে রেখার গুণটা আছে, যার যার এই হ্যাবিট অফ মার্কিং দ্য অবস্ট্যাকলস দ্যাট কাম ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ক অ্যান্ড মি, এটা এই হ্যাবিটটা যার জ্যান্ত, দেখা গেছে সিদ্ধির কি চাহিদাটা তার তত ক্ষান্ত। ওই চাহিদাটাই তো না পাওয়াগুলো, তাই না? তাই তার পাওয়া হয়ে গেছে ততটা। বোঝা গেল কুট্টি? আগে ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, নাহলে আমি কিন্তু একদম 11টাতেই শেষ হবে, কিন্তু এই 10 মিনিটের মধ্যেই আমরা এটাকে কনক্লুড করব। হুম, ঠিক আছে সৌভিক দাদা, বাই। থ্যাংক ইউ। কারোর কিছু বলার থাকলে বলতে পারেন, প্রশ্ন থাকলে, নাহলে আমরা, যদি না থাকে প্রশ্ন, তাহলে আমরা কনক্লুড করে দেবো এখনই। তাহলে আগের দিন থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, যাক, তার মানে খুব ভালো মতো এক্সপ্রেস করা যাচ্ছে ঠাকুরের কথা, কারণ কারোর কোনো ক্ল্যারিটির অভাব নেই, সবাই পরিষ্কার বুঝতে পারছেন, তার মানে, বা এক্সপেক্টেড। আমার মনে আছে সিঁড়িতে বসে আমার দাদা অর্কদা আর আমি ভিডিও রেকর্ড করছিলাম, ঠাকুরের গল্প ডিসকাশন হচ্ছিল, আর দূরে বসে একজন হাসছিল মিটমিট করে। তখন আমি বুঝতে পারছিলাম না কেন। তো অর্কদা আমাকে বলছে যে এরকম এরকমভাবে মাইক লাগাতে হবে, না হলে কোয়ালিটি ভালো আসবে না, ভালো আসবে না। আমি বলছি না, ভালো আসবে, আমি ভুল বলছিলাম, আসলে পরে কোয়ালিটিটা বাজেই এসছে, খুব ফাটা ফাটা আওয়াজ এসছে, কিন্তু এসছে। এবার লোকটা হাসছিল দূরে। এবার অর্কদার সাথে কথা হয়নি তার, আমার সাথে তার কথা, আমি তাকে জিজ্ঞেস করলাম পরে, সবাই যখন চলে গেল, ও ওখানে বসে হাসছিল, ওকে জিজ্ঞেস করলাম, কেন ভাই হাসছো কেন, এর মধ্যে হাসার কী আছে? ও বলছে, তোমরা একটা ডাইমেনশানে গল্প করছিলে, আমি অন্য ডাইমেনশানে বিচার করছিলাম গল্পটা, যে তোমার ভয়েস বা তোমাদের কথাটা যেটা তোমরা রেকর্ড করছো, ওর মধ্যে নয়েজ ঢুকতে পারে, ওটা শুনতে বাজে লাগতে পারে, যেটা এইচডি হাই কোয়ালিটির ভয়েস সেটা হয়তো 144p বা 360pতে শোনা যাবে, মানে আরও লো কোয়ালিটিতে শোনা যাবে, বাট দ্য মেসেজ উইল বি ইনট্যাক্ট। কোয়ালিটির হেরফের এখানে। আমি বুঝতে পারছিলাম না তখন সেটা কিসের কথা বলছিল। তার অনেক পরে একবার ভাবতে গিয়ে আমার ওটা স্ট্রাইক করেছিল, এই যে আদর্শের কথা যখন আমরা বলি, সেটা আমি বলছি না, অর্কদা বলছে না, লিখন ভাই বলছে না, নম্রতা বলছে না, কুট্টি বলছে, এখানে ওই মাইকের হেরফের আছে, দ্যাটস ইট। কারণ তাতে কিন্তু 144pতে চালাই আর 360pতে চালাই, বা 4K HD 60fps চালাই, কোয়ালিটি একটু অন্যরকম লাগবে, একটু কালার চেঞ্জ হবে, একটু ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাবে। বাট যদি বক্তা সেম থাকেন, তাহলে জিনিসে কোনো ডিসকর্ড আসতে পারে না, কারণ বক্তা তিনি, আর এগুলো হচ্ছে মাইক্রোফোন। অনেক সময় এরকম আসবে বা আসে, আমার তো আসে, আমি অনেক বড়দের কাছ থেকেও শুনেছি, তাদেরও আসতো, যে আমরা কি ওয়ার্দি, এরকম বলছি করছি হ্যান ত্যান যাজন করছি। ব্যাপার হচ্ছে এই যাজন বিষয়টা হচ্ছে আমি মাইক,
আই এম নট দ্য স্পিকার, আই এম দ্য লাউড স্পিকার। এরকম একটা কনভিকশন নিয়ে আমাদের চলতে হবে। তার মধ্যে থেকে যা ঠিক হওয়ার তো এমনিই হবে। তাই আমি সেটা করি কি না, অবশ্যই যেটা যদি আমি করি আর সঙ্গে বলি, ইট ইজ 100 টাইমস মোর এফিশিয়েন্ট, বহুত ভালো হবে। সেটা 4K HD 4K কোয়ালিটির ভিডিও হবে, বাট কন্টেন্টটা যেন তার হয়। আমার 4K কোয়ালিটিতেও যদি আমি মেসেজটা ডিস্টর্ট করে অন্য কেউ বক্তা হয়ে যায়, তাহলে তো ওটা পাবে না। তাই বক্তা টু বক্তা ওইটা ভ্যারি করে। সেদিন আমি ওই লোকটার থেকে জানতে পারলাম, ওই মেসেজটা আমি শিখতে পারলাম। তাই এখানেও আমরা বলছি, আমি কথা বলছি, মানে এই না যে এটা আমি বলছি বা আমার কথা, এটা তারই কথা যার জন্য এত কর্মকৌশল। সমস্ত ব্যাপারটাই এই যে আজকে একটা বিষয় আর 5 মিনিট আছে, সবাই তো বুঝতে পারছেন সব, তাই কারোর প্রশ্ন নেই। আমার প্রচুর প্রশ্ন আছে এই বিষয়ে। আমি আমার পূজনীয় দাদু আছেন, ওনাকে জিজ্ঞেস করি, আমার আরও গুরুজনরা আছে তাদের জিজ্ঞেস করি, তোমাদের যারা যারা আছো তাদের জিজ্ঞেস করি। একদিন এরকম হয়েছিল, এই প্রসঙ্গগুলো আলোচনা করার আর কি বিষয় না, তাও আসছে প্রসঙ্গ, সময় আছে বলে হাতে। একদিন এরকম জনক রাজার, তখন আমার মাথায় আসলো, বলতে স্কিপ করে গেলাম। জনক রাজার কে দেখে জনক রাজাকে বলা হতো রাজর্ষি, মানে রাজা প্লাস ঋষি। বিশাল কর্মের মধ্যে থেকেও, কর্মের প্রতি কর্ম তাকে বেঁধে দেয়নি, এই কর্মতে থেকেও তার বিয়ন্ডে থাকতেন। আজকে সায়কের সাথেও এরকম একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো কিছু মুনি ঋষি ওই বাইরে, মানে সো কল্ড সাধু যারা, তারা বাইরে এরকম খুব করছিলেন এবং নিন্দে করছিলেন রাজার, যে রাজা এরকম বলে, কিন্তু রাজার তো এত সোনা, এত এইসব নিয়ে থাকে, খুব অ্যাটাচমেন্ট, খুব বউ এই সব নিয়ে থাকেন। আমরা দেখো, আমরা হচ্ছি সাধু, আমরা অ্যাকচুয়াল ঋষি। উনি কে আছে? উনি তো এসি ঘরে বসে আছে, তখনকার এসি ঘরে। উনি তো ওরকম জনক রাজা। তো জনক রাজা এসব শুনতে পারেন এবং তাতেও খুব একটা তার হয় না। তা একদিন একটা দরবারে এরকম মিটিং হয়, যেখানে সমস্ত সাধু টাধু এনে একটা ডিবেটের আলোচনা হয়, মানে ডিবেটের একটা আসর বসে। ডিবেটে জনক রাজাও ছিলেন, অনেক অন্যান্য লোকেরা ছিলেন, রাজ দরবারের লোকেরা ছিলেন, রাজার রাজগুরু ছিলেন, এবং ওই সাধুরাও এসছিলেন। ফট করে মেসেজ আসে যে প্যালেসে আগুন লেগে গেছে, সবার মধ্যে হুরুস তুরুস পড়ে গেছে, এবং আগুনটা ওই ঘরেই লেগেছে যেই ঘরে সবাই জুতো চপ্পল লোটা কম্বল রেখে ঢোকে, ওখানেই আগুনটা লেগেছে। তো সবাই হুরুস তুরুস পড়ে গেছে। আর ওই সাধুরা, ওরাও চিন্তায় পড়ে গেছে, আমার তো ওইটুকুই সম্বল আছে, আমাদের তো ওইটুকুই লোটা কম্বলটাই আমার সম্বল, ওটা জ্বলে গেলে আর কী করব, ছুটে গেল। রাজা, জনক রাজা কিন্তু দেখা যাচ্ছে সবাই লাফালাফি করছে, জনক রাজা স্থির আছে, স্থির চিত্তে ইনস্ট্রাকশন দিচ্ছে, অমুক অমুক করো, ফায়ার ব্রিগেড করো, ওই করো, ওখানে জল দাও, ওখানে দেখো আগুন লেগেছে নাকি, করে ইনস্ট্রাকশন দিচ্ছে, দিয়ে ব্যাপারটা মেটানোর চেষ্টা করছে। সব মিটে যাওয়ার পর যখন আসে, তখন দেখা যায় যে ও এক বিন্দু মাত্র একটা বিষয় চঞ্চল হয়নি। তখন ওখানকার যে রেফারি ছিল, বা তারা ডিবেটটা ভুলে ওই ঘটনাকে স্টাডি করতে থাকলো। তখন বলল যে ওই সাধুদের বলল যে দেখো, তোমাদের তো ওই লোটাটুকুই সম্বল, কিন্তু ওই লোটা, তোমাদের ওই সীমিত সম্পত্তি, তোমাদের যেটুক আছে, তা তোমাদের হয়েছে কি না হয়েছে জানি না, তারা তোমাদের পেয়ে বসেছে। ইউ আর অ্যাটাচড টু ইয়োর লয়েন ক্লথ। তোমার ওইটুক লোটা কম্বল, ওইটুক সাধু নিয়ে যে তোমার বেশভূষা, ওটা তোমাকে পেয়ে বসেছে। আর রাজার এত বড় সম্পত্তি, বাট নাথিং টাচড হিম, হি টাচড এভরিথিং। তিনি কাজ বিষয় এগুলোর বিয়ন্ডে থেকে ওগুলোকে রেগুলেট করছিল বলে তার কাজটা কত এফিশিয়েন্ট। সেও যদি লাফালাফি করতো, পুড়ে গেছে করতো, ঠান্ডা মাথায় ম্যানেজ না করতো, তাহলে কিন্তু ওর কর্ম সফলতা লাভ করতো না। আর এটাও একটা কর্মকৌশলের পার্ট, যে কোনো কিছুতে অভিভূত হতে হবে না, অভিভূত হতে হলে হব ঈশ্বর প্রেমে। আর
এটাই হচ্ছে ওনার একটা বড় গুণ, যেটা তাকে কর্মকৌশলেও হেল্প করলো। তারপরে উনি বললেন যে আমি চিন্তা করব কেন, একটাও তো আমার না, এটা তো আমার আদর্শের, আমার গুরুর, এটা ঈশ্বরের, আই এম জাস্ট প্লেয়িং দ্য পার্ট। তো এই মাইন্ডসেটটাও কিন্তু আমাদের অনেক হেল্প করে। তাই এটাকে বলে মঙ্ক মাইন্ডসেট, মঙ্কি না, মঙ্ক মাইন্ডসেট। তাই আমাদের মঙ্কি মাইন্ডসেট, যে এক জায়গার থেকে একটা জায়গায় মাঙ্কির মতো লাফিয়ে বেড়ায়, ওই মাঙ্কি মাইন্ড থেকে মঙ্ক মাইন্ডে আসতে হবে। আর এই সন্ন্যাস কিন্তু মনের হয়, বডির না। বডি তো সংসারেরই জিনিস। তাই গানে আছে, নরেন দাদা বিবেকানন্দ গাইতেন, মন চলো নিজ নিকেতন। এটা ব্রহ্মসঙ্গীত একটা। সংসার ও বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। আমরা তো আছি আমাদের নিকেতনে, মনকে বলা হয়েছে। এই পুরো জিনিসটাই তার জন্য। তাই আজকে টাইম হয়ে গেছে 11টা, আমরা একটা ইনভোকেশন দিয়ে শেষ করি। আবার নেক্সট বোধহয় সোমবার ক্লাস হবে। কুট্টি মা মানে সুদীপা ভট্টাচার্য আর আমার ভাই সায়ক নেসেসারি ইনস্ট্রাকশন যা দেওয়ার দিয়ে দেবেন। শ্রী ঠাকুরের দয়ায় যতটুকু এর মধ্যে ভালো এবং জানার ছিল সেটা তার, আমি শুধু যেটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এই আজকে এই মন যেন আমরা তাকে দিতে পারি। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। वंदे पुरुषोत्तमं वंदे आर्जुपितॄन् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टिदैवतान् वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु।